আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বিশেষ একটি ব্লগ। যারা ঘুরতে ভালোবাসেন, কলকাতার থেকে খুব কাছেই ঘুরতে চান, তাদের জন্য একদম নতুন কিছু জায়গা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা চলবে একটা সিরিজের মতন, অর্থাৎ আজকের ভিডিও দেখলেই যে আপনারা জায়গাটাকে পুরো এক্সপ্লোর করতে পারবেন তা কিন্তু নয়। তাই আজকে চলুন আপনাদের আমি নিয়ে যাব আমাদের গ্রামে, যেখান থেকে আপনারা চাইলে জঙ্গল, পাহাড় এবং নদী সব এক জায়গায় পেয়ে যাবেন। হ্যাঁ, আমি কথা বলছি বাঁকুড়ার বেরিয়াতুর। এই জায়গাটা এতটাই সুন্দর যে আপনারা চাইলে এই জায়গায় এসে যদি দুদিন থাকতে চান আরামসে কাটাতে পারবেন। তো এখন আমরা চলেছি আমাদের বেরিয়াতুর থেকে জাস্ট কয়েক কিলোমিটার দূরেই অবস্থিত নিরিশা বলে একটি ড্যামের কাছে। যে নিরিশা ড্যামে আমরা শীতকালে সকলেই পিকনিক করতে যাই। তো আজ আমরা সেখানে আপনাদের নিয়ে যাব এবং দেখাবো সত্যি কতটা সুন্দর। আগে যখন এখানে থাকতাম তখন প্রায় যেতাম, তবে সেই সময়ে যতটা না ভালো লাগতো, বহুদিন পর এই গ্রামে ফিরে সেই জায়গাটাকে আরও নতুনভাবে কিন্তু আমি নিজের চোখেও দেখলাম এবং আরও নতুনভাবে কিন্তু অনুভব করতে পেরেছি। তো ভাবলাম যে এত সুন্দর একটা জায়গা কেন আপনাদের বঞ্চিত করব দেখানোর থেকে। আর আপনারাও যদি চান, তাহলে যদি সত্যি এখানে ঘুরতে আসতে চান, তাহলে অবশ্যই এই জায়গাটিকে কিন্তু মিস করবেন না। বেরিয়াতরের খুব কাছে। আপনারা বেরিয়াতরে যদি স্টে করতে চান, বেরিয়াতরে স্টে করে কিন্তু এই আশপাশটা খুব ভালোভাবে ঘুরে নিতে পারেন। এত সুন্দর প্রকৃতির মাঝখানে, মানে প্রকৃতির মাঝ দিয়ে যে এই আমরা চলেছি, এই সবুজ দিগন্ত দেখতেই অসম্ভব সুন্দর লাগছে। আর এখানে দেখুন তৈরি হচ্ছে যে মাথায় যেই অ্যাসবেস্টারগুলো হয় সেগুলো। তো ফাঁকা রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছে ক্যানেল। অবশ্যই আপনারা নিশ্চয়ই ক্যানেল জানেন। যদি যারা জানেন না তাদের জন্য বলি, ক্যানেল হলো নদী থেকে বার করা এমন একটি জলের জায়গা, মানে নালা বলতে পারেন, যেখান থেকে সেচের জন্য, মানে চাষবাসের জন্য জল মাঠে দেওয়া হয়। তো এর পাশে রয়েছে ক্যানেল। আর দেখুন দূর দিগন্ত বিস্তৃত আপনার চাষের মাঠ। যেহেতু ধান চাষ হয়ে গেছে, তো এখন এই মাঠটা পুরোই ফাঁকা, এখন কোনো কিছুই, এখন সব ধান উঠছে তাই। আর এদিকে ক্যানেলটাও রয়েছে। এই ক্যানেলটা জল কিন্তু আমাদের শালী নদী থেকেই আসে আর এই চাষের কাজে কিন্তু লাগে। তো যতদূর দেখতে পাবেন এরকম যে ফাঁকা জায়গা, যারা আমরা শহরে থাকি বা কলকাতার থাকি, তারা এইগুলো তাদের কাছে কিন্তু ভীষণই নয়নাভিরাম। কথাটা কি ভুল বলেছি? খুব অবশ্যই কমেন্টে জানাবেন যে এরকম ফাঁকা জায়গা দেখতে আর জঙ্গল আর গাছপালার মাঝখানে আপনাদের কেমন লাগে। তো আজকের ভিডিওতে যে শুধুমাত্র আপনাদের নদী দেখাবো তা কিন্তু নয়, আজকে রয়েছে গভীর জঙ্গল। বলে রাখি যে আমাদের বেলিয়াতরের জঙ্গলে কিন্তু হাতিরও আনাগোনা থাকে এবং এখন বিশেষ ব্যবস্থা করা হয়েছে হাতিদের খাবার দেওয়ার। তাই কিন্তু দুঃখের বিষয়ে আমরা যে সময়টাতে এসেছি, এখন হাতিরা চলে গেছে বিষ্ণুপুর জঙ্গলের ওইদিকে। তাই এখন আপাতত তাদের সাথে দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই আমাদের। তবে শিয়াল, অনেক রকমের পাখি, আর যে কোনো সময় বুনো শুয়োর, যেটা ভীষণই মানে খুবই বিপজ্জনক একটা জিনিস, যে বুনো শুয়োরের সাথে দেখা না হওয়াটাই ভালো, কারণ তারা এতটাই হিংস্র হয় যে তারা কিন্তু যে কোনো মুহূর্তে সামনে পড়ে গেলে তারা কিন্তু একদম আক্রমণ করবার জন্য সবসময় রেডি থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে ধানগুলো তোলা হয়েছে, তাই জমিগুলো একটু রুক্ষ লাগছে। তবে যখন এই জমিতেই ধান থাকে তখন চারদিকে সবুজের সমারোহটা যেন আরও বেশি চোখকে আরাম দেয়। আর খুবই সরু রাস্তা, তবে গাড়ি যাতায়াতের কোনো অসুবিধে নেই। আর লাল মাটির ধুলো, সবাই জানে লাল মাটি, এবং লাল মাটির এই ধুলো যে কতটা টানে সেটা তো যারা আমরা এদিকে থাকি তারা খুব ভালোভাবে অনুভব করি। তো আপনারাও যদি এই লাল মাটির ধুলো উড়িয়ে একদমই নতুন অফবিট জায়গায় আসতে চান, তাহলে কিন্তু এখানে চলে আসতে পারেন। এবং অবশ্যই এই ভিডিওটা পুরো দেখবেন, কারণ লাস্টে দেওয়া আছে কিভাবে এখানে আসবেন। এখন যেই ধান জমিগুলোকে আপনারা রুক্ষ দেখছেন, আর কিছুদিন পর এখানে আবারও কিছু ফসল ফলবে এবং আবারও কিন্তু চারদিকটা শস্য শ্যামলা সবুজের সমারোহ চলে আসবে। তখন কিন্তু এই যে ফাঁকা মনে হচ্ছে যে চারদিকটা কেমন শুকনো, তখন কিন্তু এই শুষ্কতাটা আর থাকবে না।
তো যাই হোক, কথা বলতে বলতে অনেকটাই চলে এসেছি, আর একটু হলেই আমরা কিন্তু পৌঁছে যাব। আমরা যেহেতু বাড়ির খুব কাছে, আমরা বাইকেই রাইড করছি, কিন্তু আপনাদের চাইলে মানে আপনারা এলে কিন্তু অবশ্যই গাড়ি বুক করে নেবেন এবং কাছাকাছি সব স্পটগুলো দেখে নেবেন। তো এখানে আমরা চলে এসেছি ওয়েলকাম। তো এই আমরা পৌঁছে গেছি, আর এইখান থেকে কিন্তু এই ক্যানেলটা বেরিয়েছে, যেখান থেকে কিন্তু শালী নদীর জলটাই কিন্তু আমাদের চাষের জমিতে যাচ্ছে। তো আমরা পৌঁছে গেছি। তো এটা এতটাই অফবিট, হয়তো আপনারা কেউ কখনো এই জায়গাটার নামই শোনেননি। তো এই জায়গাটার নাম হচ্ছে বেলিয়াতোড়ের খুব কাছে নিরিশা ড্যাম। আর এটার নয়নভিরাম যে দৃশ্য, তা আপনাদের মন কাড়তে কিন্তু বাধ্য। একদিকে রয়েছে জঙ্গল, আর একদিকে বয়ে চলেছে আমাদের ছোট্ট শালী নদী, আর তার মাঝখানে এই ড্যামটা করা, যার জন্য এখানটাতে এই সৌন্দর্যটাকে যেন আরও বাড়িয়ে তুলেছে। তো এই আমরা চলে এসেছি। খুব যে এখানে বিশাল কিছু আয়োজন বা বিশাল কিছু নেই, মানে কিন্তু এই ড্যামটাতেই যদি আপনারা এসে কিছুক্ষণ বসতে পারেন, তাহলে বলতে পারি যে আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যারা প্রকৃতি প্রেমী, তারা এই শান্ত নিরিবিলি জায়গাটাতে এসে তারা তো আর যেতেই চাইবে না। আমারও মন চাইছিল না। আর নিক তো এখানে এসে এতটাই খুশি হয়ে গেছে যে ও তো বলেই ফেললো, ইস যারা এই আশপাশে থাকে তারাদের কি ফান হয় প্রতিদিন। তো আমরা ভাবছিলাম যে নিককে এখানে একটু স্নান করানো গেলে ভালো হতো, কিন্তু জলটা ভীষণ ঠান্ডা থাকায় আর আমরা কোনো কিছু প্রস্তুতি না নিয়ে আসার জন্য কিন্তু ওকে স্নানটা করানো হলো না। কিন্তু কিছুক্ষণ পা ডুবে বসে থাকলে কিন্তু দারুণ লাগে। তো এইটাই হচ্ছে আমাদের ছোট্ট শালী নদীর নিরিশার ড্যাম। আমরা এখানে প্রতি শীতেই সবাই পিকনিক করতে আসে। এটা একটা ভীষণ ভালো পিকনিক স্পটও আমাদের কাছাকাছি। আর এত সুন্দর চারপাশটা, এত নিরিবিলি, এত সুন্দর যে ওই যে বলছি, যারা প্রকৃতি ভালোবাসে তাদের তো অবশ্যই এই জায়গাটা খুব ভালো লাগবে। আর যেহেতু অফবিট জায়গা, সেহেতু ভিড় ভাট্টার থেকেও দূরে, তাই কিছুক্ষণের জন্য সব বন্ধুবান্ধব হোক, আত্মীয় পরিবার নিয়ে এই জায়গাটাতে চলে আসাই যায়। এটা তো শুধু শুরু হলো আমাদের বেলিয়াতোড় পরিক্রমার প্রথম ধাপ। আরও কত কিছু দেখার আছে এখানে। তো চলুন এখন একটু জলে নেমে একটু জলটাকে স্পর্শ করে দেখা যাক। জলটা খুব ঠান্ডা, তবে একটু হাত ছোঁয়ানোর লোভটা সামলাতে পারছি না। সিঁড়িগুলো, ওই দিকের সিঁড়িটা একটু বড় বড়, তবে এদিকটার সিঁড়িটা অতটা চওড়া নয়। তো এদিকটাতেই আমরা নামছি যেহেতু, তাই খুব সাবধানে নামতে হবে। আর ওদিকের আমরা অপোজিটের সিঁড়িগুলো কিন্তু খুব বড় বড় সিঁড়ি, আর এদিকেরটা একটু সরু। খুব ভালো লাগছে। তো এই হচ্ছে আমাদের শালী নদীর ড্যাম। আর এই নিক করতে চাইছে, ওর খুব ইচ্ছে মানে জলটাতে হাত দেওয়ার। প্রথম তো নিক ওই জলে নৌকা ভাসাচ্ছিল, তবে যেহেতু মানে ভিডিওটা করা হয়নি তাই দিতে পারলাম না। তবে খুব ভালো লেগেছে ওর। আর কিছুক্ষণ এখানে কাটিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। তো এখানে ধানগুলো কেমন করে কেটে খড়গুলো রাখা আছে, এইগুলোকে ধানের পালুই বলে। আর ভেতরে ধান থাকলে সেটাকে কিন্তু মড়াই বা ধানের গোলা বলা হয়। তো এরপরে আমরা যাব জঙ্গলের মধ্যে, গভীর অরণ্য, যেখানে রয়েছে আপনাদের কি রয়েছে সেটা না হয় গিয়ে দেখতে পাবেন। তো একদমই গ্রাম্য পরিবেশ, গ্রামের রাস্তা, গ্রামের মাটির একদমই প্লেন রাস্তা নয়। আর এই প্লেন রাস্তা দিয়ে তো সবসময় যাওয়া হয়, কিন্তু এই উঁচু নিচু এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে যাওয়ার যে আর কি আনন্দ, সেটা হয়তো যারা প্লেন রাস্তা দিয়ে সবসময় যাতায়াত করে তারা বুঝবে না। আবার যারা এই রাস্তায় যাতায়াত করে তারা আবার ওই প্লেন রাস্তায় যাতায়াতের মর্যাদাটা বোঝে। তো ওটাই হয় যে যেটা সব থেকে বেশি পায় তার মূল্যটা বোঝা যায় না, অথচ যেটা হঠাৎ হয় সেই মূল্যটা কিন্তু সকলের কাছেই ভীষণ বেশি দামি বলে মনে হয়। যেমন এখন নিকের এই রাস্তা দিয়ে যেতে খুব আনন্দ হচ্ছে। তো এখানে দেখুন মাঠ রয়েছে ফাঁকা, আর এখানে খেলা চলছে। তো এইরকম ফাঁকা মাঠ আর তার সাথে খেলা কিন্তু আজকাল খুব কমই দেখা যায়। এখানে রয়েছে একটা স্পঞ্জ আয়রনের কারখানা, যার জন্য কিছুটা দূষণ হয়, বাট এত গাছপালা থাকতে সে দূষণ কিন্তু আমাদের কাছ অবধি পৌঁছাতে পারে না। যার জন্য কিন্তু জঙ্গল থাকা যে কত দরকারি এবং কত প্রয়োজনীয়। কারণ এত কাছে ফ্যাক্টরি থাকা সত্ত্বেও কিন্তু আমাদের বাড়িতে বলুন, আমাদের মানে নেচারে বলুন, অতটাও কিন্তু
দূষণ নেই। মানে আপনি যদি এখানে এসে দূষণের মাত্রা মাপেন তাহলে কিন্তু যতটা একটা ফ্যাক্টরি হওয়ার মানে জন্য হওয়া দরকার তার থেকে অনেক অনেক কম। তার একটাই কারণ যে এখানটা পুরোটাই জঙ্গলে ভর্তি, আর গাছ কিন্তু সমস্ত কিছুকে টেনে নেয় এবং অক্সিজেন তো ভরপুর দেয়, সেটা তো সবাই জানে। যার জন্য নোংরা ধুলো সব কিছু কিন্তু অনেক অনেক পরিমাণে কম। তো যেটা বলছিলাম যে আমাদের বেলেতোর এমনই একটা জায়গায় অবস্থিত যেখানে আপনি কলেজ স্কুল থেকে আরম্ভ করে রেলওয়ে স্টেশন থেকে আরম্ভ করে হসপিটাল সমস্ত কিন্তু সুযোগ সুবিধা রয়েছে। কলেজ, হসপিটাল, স্কুল, তারপরে আপনার রেলওয়ে সড়ক পথ সমস্ত কিছু, এবং এটা মিডলে আর এমনই একটা জায়গায় মিডল পয়েন্টে এটা যে আপনারা দুর্গাপুর থেকে ডিস্টেন্স 22 কিলোমিটার, সোনামুখী থেকে এবং বাঁকুড়া থেকে সব কিন্তু 22 কিলোমিটারের মধ্যেই, মানে আমরা একদম মিডলে। তো তোমরা যদি যারা আসতে চাও বেলিয়াতোর, এখানে কিন্তু তোমরা স্টে করতে পারবো, কারণ এখানে যেটা বললাম যে সমস্ত কিছু আছে, হসপিটাল থেকে আরম্ভ করে পুলিশ থানা থেকে রেলের যোগাযোগ থেকে সমস্ত কিন্তু এখানে রয়েছে। তার জন্য এখানে স্টে করে আশপাশটা কিন্তু খুব ভালোভাবে ঘুরে নিতে পারো। আর এখানে কাছাকাছি যেমন দেখালাম নেরিশার ড্যাম, এগুলো হচ্ছে অফবিট। আর যদি একটু এখানে থেকে কিন্তু তোমরা বিষ্ণুপুর যেতে পারো, তারপরে যেতে পারো শুশুনিয়াও কিন্তু এখান থেকে খুবই কাছে। তোমরা শুশুনিয়াও 42 কিলোমিটার এখান থেকে, এবং আরও অনেক জিনিসই এর কিন্তু কাছাকাছি রয়েছে। অর্থাৎ স্টে পয়েন্টটা কিন্তু তোমরা বেলিয়াতোর করতেই পারো। আর এখানে সবসময় গাড়ি অ্যাভেলেবেল আছে, তোমরা গাড়ি বুক করে নাও। স্টে করারও এখানে লজ রয়েছে, লজের রুম তোমরা পেয়ে যাবে। এখন ঠিক বলতে পারবো না, কিন্তু 1,500 থেকে 2,000-এর মধ্যে অবশ্যই ভালো তোমরা থাকার জায়গা কিন্তু পেয়ে যাবে। আর ওখানে খাবার দাবারের উপর সমস্ত কিছু সুবিধা আছে, হোটেল আছে, তোমরা চাইলে রেস্টুরেন্ট আছে, মানে সমস্ত কিছু আছে। অর্থাৎ এখানে থেকে তোমরা কিন্তু চারদিকটা খুব ভালোভাবে ঘুরতে পারবে। তো অফবিট জায়গা যদি ভালো লাগে তাহলে তো এটা একদম আদর্শ একটা জায়গা হতে পারে। তো এই ভিডিওটা যত তাড়াতাড়ি দেখে তাড়াতাড়ি চলে আসতে পারো, তাতে কিন্তু মানে আনন্দটা বেশি হবে। কারণ যদি অনেকে আসতে থাকে এবং যখন এখানে নামটা হবে বা সবাই জানতে পারবে, তখন ভিড়টা যতটা হবে, এখন কিন্তু অনেক ফাঁকায় আরামসে এবং কম খরচে কিন্তু এখন ঘুরে নিতে পারো। আর বেলিয়াতোর বলতেই হয়তো অনেকেই জানবেন যে বেলিয়াতোর হচ্ছে জামিনী রায়ের বসত বাড়ি। সেটা এখন হেরিটেজের মানে ইয়েতে পড়েছে, কিন্তু এখনও সেটাকে সংরক্ষণ করা হয়নি সেইভাবে, যার জন্য বন্ধ আছে। তারপরে বেলিয়াতোর মানে ম্যাচা সন্দেশ। তো এইখানে শুধু একটা না, এবং বিমল ঘোষ, আমাদের যাকে আমরা মৌমাছি বলে চিনি, কবি বিমল ঘোষের বাড়িও কিন্তু আমাদের এই বেলিয়াতোরে। আবার আরও অনেক বিখ্যাত ব্যক্তির বাড়ি কিন্তু আমাদের এই বেলিয়াতোরে। অর্থাৎ এখানে এলে তোমরা নিরাশ কিছুতেই হবে না কোনোভাবেই। তোমরা কিছু না কিছু ইতিহাস বলো, প্রকৃতি বলো, সমস্তর কিন্তু স্বাদ একদম চেটেপুটে নিতে পারো। তো এইটা কিন্তু যেখান দিয়ে আমরা যাচ্ছি সেটা কিন্তু একদম গভীর অরণ্য। আর এইটাও রয়েছে বেলিয়াতোরের একদমই কাছাকাছি জায়গায়। আর এই অরণ্যে দেখো, এটা একটা রয়েছে ওয়াচ টাওয়ার। আর তোমাদের এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এখান থেকে উঠে তোমরা পুরো জঙ্গলটা কিন্তু খুব ভালোভাবে দেখতে পারো। আর তোমাদের দেখাবো যে এখানে হাতি রয়েছে যেহেতু, তো চারদিকটা কিন্তু ইয়ে দিয়ে ঘেরা, মানে ইলেকট্রিকের ফেন্স দিয়ে কিন্তু পুরোটা ঘেরা। আর এই দেখো, এই যে তারগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু হাই ভোল্টেজ ইলেকট্রিক এটা দিয়ে পাস করে, যাতে হাতিগুলো কোনো মতেই ওই দিক থেকে এই দিকে মানে এদিকে চলে না আসতে পারে। যার জন্য এখানে যখন হাতি থাকে, তোমরা যদি এখানে এসে ওয়াচ টাওয়ারে উঠতে পারো, তাহলে কিন্তু হয়তো সম্ভাবনা থাকে দেখার। আর তাছাড়া এমনিতেও গ্রামে ঢুকে যায়, রাস্তার মাঝখানে চলে আসে, এটা কোনো বড় ব্যাপার নয়। কিন্তু ওই যে বললাম, এখন যেহেতু বিষ্ণুপুর জঙ্গলের দিকে হাতিগুলো রয়েছে, তো তাদের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার এখন সম্ভাবনাটা কম। আমি যতদিন আছি তার মধ্যে যদি তারা এদিকে ব্যাক করে, তারা যদি আসে, তবে কিন্তু আমরা অবশ্যই তাদের সাথে দেখা করতে যাব। আর এখন যেহেতু ধান কাটা হয়ে গেছে, তাহলে এখন তাদের ইন্টারেস্টটা একটু কম এদিকে আসার। তো এটা হচ্ছে ওই দেখুন নিকার সুপ্রতীক উঠছে ওপরে, এরকম সিঁড়ি দিয়ে কিন্তু আমরা একদম ওপরে চলে যাব। আর ওপর থেকে দেখবো জঙ্গলটা কেমন লাগছে। আর যেটা বলছিলাম, এখানে কিন্তু হাতিদের খাওয়াবারও একটা ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ কলা গাছ এনে একটা জায়গায় তারা একটা নির্দিষ্ট টাইমে তাদের দেওয়া হয়, এবং তারা এসে, মানে হাতিরা এসে ওখানে কিন্তু খাওয়া দাওয়া করে। কারণ যেহেতু মাঠের ধান নষ্ট করে দিচ্ছে, ফসল নষ্ট করে দিচ্ছে, সেই জন্য কিন্তু
ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এই ব্যবস্থাটা করা হয়েছে। তাদের জন্য জলের একটা জলাশয়ের পাশে এইভাবে তাদের খাওয়ার টাইমিং সেট করে দেওয়া হয়েছে। তো এখন যেহেতু নেই তারা, তাহলে এখন এই জিনিসটাও বন্ধ আছে। তো এই দেখুন ওপর থেকে মানে কতটা উঁচু এই ওয়াচ টাওয়ারটা, দেখলেই বুঝতে পারবে যে ওপর থেকে কিন্তু ঘন জঙ্গলটা পুরো দেখা যাচ্ছে। তো আমাদের এত কাছে, মানে কলকাতার এত কাছে এত জঙ্গল, এবং এখানে যে সমস্ত কিছু রয়েছে, এমনকি হাতিও আছে, এবং যে বললাম যে বন্যজন্তু তো থাকবেই, তার সাথে পাখি, পশু, এবং জঙ্গলের মাঝখানে যে খুব গভীর জঙ্গলে না, বিশেষ করে বাচ্চাদের নিয়ে যদি আসা হয় তাহলে এইরকম জঙ্গল কিন্তু সেফ, এবং তারা নেচারের সাথেও কিন্তু খুব ভালোভাবে পরিচিত হতে পারবে। তো এই জন্যে এই জায়গাটাকে আরও বেশি মানে আকর্ষণীয় বলতে পারেন। তো এখানে উঠে আমরা এখন পুরো জঙ্গলটা দেখছি, আকাশটা কত, এবং গাছগুলো দেখে বুঝতে পারবে যে ওয়াচ টাওয়ারটা কতটা উঁচু। আর এখানে একটা নিককে অনেক বলে কয়ে কিন্তু আমি একটা ফটো তুলে নিয়েছি। আর ও নামছে খুব আস্তে আস্তে, যেহেতু খুব ছোটো, ও একটু ভয় পাচ্ছিল। তবে এই মাঝখানটা একটু খাড়া থাকলেও বাকিটা কিন্তু একদম সিম্পল, বেঁকানো বেঁকানো সিঁড়ি, কোনো উঠতে কষ্ট হয়নি। বাট ওই একটা জায়গায় জাস্ট একটু সাবধানতা অবলম্বন করতে হচ্ছিল। তো নিকের তো এখানে এসে খুব ভালো লাগছে। আর সবসময় ইটকাট পাথরের জঙ্গলে থেকে এইরকম গাছগাছালির জঙ্গলে এসে ও কিছুটা কনফিউজড, কিছুটা উত্তেজিত, কিছুটা ভীত, মানে সমস্ত মিলিয়ে ওর একটা অদ্ভুত ধরনের, দেখেছেন হাটে ও বলছে আমার বকটা ধকধক ধকধক করছিল যখন ওই মাঝখানটার নামছিল। তো যাই হোক, ও খুব এনজয় করেছে। তো এখন আমরা এমনি চলতে থাকবো এই জঙ্গল ধরে। আর পাশে পাশে দেখছো যে পুরো একদম হাই ভোল্টেজের লাইন কিন্তু চলে গেছে, যাতে হাতিটা কোনোভাবেই এদিকে না আসতে পারে। এগুলো রিসেন্টলি বলবো না, কিন্তু প্রথম যখন হাতি এসেছিলো, মানে হাতিগুলো মেনলি এসছে পুরুলিয়া থেকে। তো যখন ফার্স্ট এসেছিলো এগুলো তো ছিল না তখন, মানে গ্রাম চাষের জমি সব ধ্বংস করে দিত তারা। তাদেরও কিছু করার নেই, তাদের যেহেতু জঙ্গল কমে গেছে, তারা কোথায় যাবে? তাদেরও তো মানে থাকবার জায়গা চাই, তাদেরও তো মানে খাবার চাই। যার জন্য তারা হঠাৎ করেই, মানে আমাদের এখানে আজ থেকে 20 বছর আগেও কিন্তু হাতি ছিল না কোনো রকমভাবে, কোনো কিছু। ওই ছিল আধবাঘা, যারা জানবে সেগুলো জানেন যে আধবাঘা বলে এক রকমের বাঘ থাকতো, সেগুলো থাকতো। শিয়াল তো আছেই, নেকড়ে আছে। মানে এখন অবশ্য নেকড়ে টেকড়ে বা আধবাঘা দেখা যায় না, তারা মনে হয় মানে তারা খুব বিলুপ্তির পথে বলতে পারেন এই জায়গায়। তো আর তার সাথে বনশুয়ার, তো আরও অনেক জন্তু, মানে জঙ্গল থাকলেই তো জন্তু জানোয়ার থাকবে। আর শিয়াল তো আপনার রাস্তায় যেতে যেতেই যখন তখন দেখতে পাবেন, এটা কোনো আশ্চর্যের ব্যাপার নয়। কিন্তু যখন হঠাৎ করেই আমার তখন কত বয়স, হয়তো আমি তখন 10-12 বছর বয়স, হঠাৎ শুনলাম হাতি চলে এসছে। মানে সেটা যে একটা কী ব্যাপার, মারাত্মক ব্যাপার হয়েছিল এখানে। প্রথম কথা, আমরা তো কেউ সেইভাবে এই বিষয়ে তখন তেমন কিছু জানতাম না, তাই যখন প্রথম এখানে হাতি আসে তখন কিন্তু আমরা খুবই, মানে প্রথমে এক্সাইটমেন্ট বলুন, একটা সবাই দেখতে যাচ্ছিল যে হ্যাঁ, যেখানে খবর পাচ্ছে সবাই ছুটে ছুটে যাচ্ছে। কিন্তু তারপরে যখন তারা লোকালয়ে ঢুকতে শুরু করলো, তারপরে চাষের জমিকে, মানে চাষের জমির ওপর হামলা করতে শুরু করলো, তখন কিন্তু সবার এক্সাইটমেন্টটা কমতে কমতে তারপরে কিন্তু সেটা ভয়ের বিষয় হয়ে দাঁড়ালো। সকলেই তখন আতঙ্কে থাকতো। যে এখনও অবধি যখন হাতিরা থাকে তখন আমরা সবাই, মানে যারা বিশেষ করে গ্রামের দিকে বাড়ি, জঙ্গলের মাঝখানে বাড়ি, তারা তো ভীষণ আতঙ্কে থাকে। যাদের জমি রয়েছে তারা কিন্তু ভীষণই আতঙ্কে থাকে, কারণ যখন তখন হাতি কিন্তু হামলা করে দিতে পারে। তারা দলবদ্ধ হয়ে থাকে। আর রাত্রিবেলা হয়তো দলছুট, বিশেষ করে দলছুট হাতিরা সবাই জানেন যে তারা কিন্তু ভীষণ পরিমাণে হিংস্র হয়, মানে তারা কিন্তু একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে থাকে। তো সেই জন্যে যখনই কেউ দেখে যে এরকম হাতি আসছে বা পেরোচ্ছে, তখন কিন্তু এমনও হয়েছে যে সাইকেল বাইক ফেলে দিয়ে ঝোপের মধ্যে ঘন্টার পর ঘন্টা লুকিয়ে থাকতে হয়েছে। এটা কিন্তু খুবই একটা সাধারণ বিষয় হয়ে গেছে এখানকার মানুষদের জন্য। কারণ যখন মানে জঙ্গলে হাতি থাকে তখন কিন্তু মানে প্রচণ্ড আতঙ্কের মধ্যেই সবাই থাকে। আর এবং এখানে আমাদের যে দুর্গাপুরের যে মেন রোডটা আছে, মানে ন্যাশনাল হাইওয়েটা, সেখানে কিন্তু একটা বাঁধকানা জঙ্গলের মাঝখানে, মানে দুর্গাপুর থেকে আসতে বেলুতুর বাঁকুড়ার দিকে যেতে একটা বাঁধকানার জঙ্গল বলে আছে, ভীষণ বড় একটা জঙ্গল। তো সেখানে কিন্তু একটা হাতি প্রতিদিন এসে তোলা তুলতো মানে কি, যেখানে ট্রাক যেত তাদের কাছ থেকে কিন্তু, মানে তাদের কিছু নিয়ে যেতে হতো, মানে সবজি বলুন, কিছু মানে চাল ডাল বলুন, তাকে কিন্তু দিতে হতো, তবে কিন্তু সে ছাড়তো। তাহলে যখন তখন কিন্তু পুরো একদম ট্রাফিক জ্যাম হয়ে যেত, তারা কিন্তু পুরো আটকে রাস্তা ক্লোজ করে রেখে দিত। তো এরকম ঘটনা ঘটে।
তাই এগুলো যতটা না মানে একটা এক্সাইটমেন্টও আছে, যারা বাইরে থেকে আসে তারা ভীষণ এনজয় করে বা ভালো লাগে, কিন্তু যাদের এটা দিনের পর দিন মানে দেখতে হয়, যাদের হয় ক্ষতি হয়, তারা কিন্তু ভীষণই একটা মানে ইয়ের মধ্যে থাকে, ভয়ের মধ্যে থাকে, টেনশনের মধ্যে থাকে। তো যাই হোক, এখন তো অনেক কিছু ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তাদেরও জঙ্গল দরকার আর মানুষদেরও কিন্তু দরকার, সেফটি দরকার। আর এখানে দেখুন তাল রস প্রত্যেকটা গাছে কিন্তু হাঁড়ি বাঁধা আছে, মানে তালের রস যেটা হয় সেটা কিন্তু গাছের মানে গাছটাকে কেটে দিয়ে ওই একটু একটু করে ওই যে রসটা বেরোয় সেটাকে কিন্তু সারাদিন ধরে সংগ্রহ করার পর পরের দিন ভোরবেলা কিন্তু ওই রসটা ভীষণই টেস্টি হয়, এবং ওটাও আমরা একদিন খেতে যাব, সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ইচ্ছে আছে যে একদিন আসবো খেতে। আর সেই রস থেকেই কিন্তু ফুটিয়ে ফুটিয়ে আমরা যেটা খেজুর গুড় পাই সেটা কিন্তু এই রস থেকেই হয়। তো এখানে একটা মহাল রয়েছে, দেখতে পাচ্ছেন পাশ দিয়ে পেরিয়ে আছে, তাই আমাদের ইচ্ছা আছে যে একদিন এখানে এসে ভোরবেলা আসতে হবে। সকাল মানে যতটা বেশি টাইম হবে তত কিন্তু ওটা তাড়ি হয়ে যায়, মানে ওটা কিন্তু এক রকমের অ্যালকোহল টাইপের হয়ে যায়। তো যত সকাল ওটা গিয়ে খাওয়া যেতে পারে, তো সেটা ভীষণই টেস্টি এবং কিডনির জন্য উপকারী, অনেক কিছুর জন্য কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কিন্তু ওটা ভীষণ উপকারী। যদিও এটা শুধুমাত্র এই শীতটাতেই পাওয়া যায়, এবং সেইটা হচ্ছে একদম ভোরে, মানে যখন নামানো হয় তখন এটাই কিন্তু টেস্টি এবং উপকারী। আর বাকি কিন্তু সেটা মানে বাকিগুলো কিন্তু অ্যালকোহলে যত ওটা টাইম যায়, যত যাতে সূর্য উঠতে থাকে এবং ওটার মধ্যে কিন্তু মানে ওটা সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়া জন্মে কিন্তু ওটা কিন্তু অ্যালকোহলে পরিণত হয়, যেটাকে আমরা মানে তাড়ি বলা হয় গ্রামের ভাষায়। গ্রামের দিকে এই সবগুলো কিন্তু ভীষণ ফ্রেশ পাওয়া যায়, এবং বাইরের যে গুড়টা খাবেন এবং ওখান থেকে বিশেষ করে যদি ওটাকে মহাল বলা হয় যেখানে গুড়টা তৈরি করা হয় বা রসগুলো কালেক্ট করা হয়, তো ওইখান থেকে যদি গুড় খান একবার সারা জীবন মনে রাখবেন। তো এখন আমরা এমনি এমনি ঘুরছি রাস্তার মধ্যে দিয়ে। তো এই জায়গাটা পুরোটাই একদম গভীর অরণ্য, মানে গভীর জঙ্গল। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা শিয়াকুল পাই, আপনারা জানেন কিনা জানি না, শিয়াকুল হচ্ছে ছোটো ছোট্টো আপনার জঙ্গলের কুল, একদমই ছোট্ট ছোট্ট, আমরা যেমনি বড় বড় কুল খাই সেরকম কিন্তু নয়, একদম ছোট ছোট। সেই কুলগুলো যদি পাই জঙ্গল থেকে পেড়ে খেতে তার আনন্দই আলাদা। তো আমরাও খুঁজছি যদি এরকম কুল পাই তাহলে কিন্তু আমরা অবশ্যই পেড়ে খাবো, এবং এত টেস্টি হয় এগুলো, টক একটু একদম ছোট্ট ছোট্ট। তো এখানে একটা রাস্তায় দেখতে পেয়েছি আর একটা শিয়াল দৌড়ে গেল, তো এখানে একটা শিয়াকুলের গাছ পেয়ে গেছি। তো এখান থেকে একটু শিয়াকুল কিনে মানে পেড়ে আমরা কিন্তু খাবো। তো জঙ্গলে সমস্ত কিছু খাওয়া উচিত নয়, মানে কোনটা বিষ কোনটা ঠিকঠাক সেটা তো আমরা জানি না, বাট আমরা যেহেতু এখানে মানে আমরা এখানে সবসময় থাকি বা জানি, তো সেজন্য জানি যে এখানে কিন্তু শিয়াকুল আর পাওয়া যায়, ওগুলো টেস্টিও হয় এবং ওগুলো খেতে আমরা মানে ছোটোর থেকেই খাই। তো এখানে একটা শিয়াল বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না, এই দেখুন কুকুরটা তাড়ালো শিয়ালটাকে। তো এখানে রাস্তাঘাটে শিয়াল দেখা একটা সম্পূর্ণ একটা স্বাভাবিক ব্যাপার। তো আমি সেটাই তুলছিলাম। আর এখানে শিয়াকুলের গাছটা থেকে আমাদের প্রথমে শিয়াকুলগুলো পাড়তে হবে। আর এখানে আমার একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল, তার সাথে কিছুক্ষণ কথা বললাম। আর এখানে ফুলগুলো পেড়ে দেখছে। আর এখানে কিন্তু পাড়তে গেলে একটু ভেতর দিকে আছে বলে আমাদের কিন্তু আগে মানে পা করে ভেঙে নিয়ে তারপরে কিন্তু ওই ঝোপে ঢুকেই কিন্তু আমাদের শিয়াকুলগুলো পাড়তে হবে। আর শিয়াকুলগুলো দেখলেই বুঝবেন যে পুরো থোকা থোকা হয়ে থাকে, ছোট্ট ছোট্ট কুল, টক মিষ্টি মিষ্টি। আর যদিও কুলের সাথে আমরা যে কুল খাই সেই কুলের সাথে কোনো মিল নেই, তাও এর নাম শিয়াকুল। মানে কুলগুলো ছোট ছোট, মানে আমরা যে কুলগুলো খাই সেগুলো পেকে গেলে যেরকম দেখতে হয় এগুলো সে ঠিক ওই রকমই ছোটো। তো এই পাড়া চলছে, পাড়া হয়ে গেলে আমরা সব খাবো। মানে আমি তো বলছিলাম ধুয়ে খেতে, কিন্তু ধুয়ে খেলে এগুলোর মজা নেই, একটু হাতে করে ঘষে নিয়ে বা একটু ধুয়ে মানে ইয়ে করে নিয়ে ওই আর কি। বাইরে বেরোলে মনে হয় অত কিছু মানা হয় না, অত নিয়মকানুন। আর ছোটো থেকে যেহেতু আমরা এইভাবেই খেতাম এগুলো, এখনও সেইভাবেই। আর একটু দেখাচ্ছি, মানে একটু বোঝাচ্ছি, জানাচ্ছি যে এইভাবেও কিন্তু আমাদের ছোটো থেকে আমরা এরকমভাবে বড় হয়েছি, এরকমভাবে করে। তাতে করে ওর যে একটা নেচারের সাথে ভালোবাসা বা নেচারের মধ্যে যে মিশে থাকা, সেটা কিন্তু ও বুঝতে পারবে। তো এক হাত ফুল আগে নিয়েছে, ওগুলো নাকি ফুলগুলো কি সুন্দর দেখতে, এগুলো হচ্ছে বনফুল। তো সেইগুলো নিয়েও দাঁড়িয়ে আছে। আর এই দেখুন হাতে করে এক গাদা শিয়াকুল পাওয়া গেছে, হাতে করে মুছে নিয়ে কিন্তু আমরা টপাটপ মুখে ঢুকিয়ে খেয়ে নেব। তো এগুলো ছোটোবেলার থেকে যেহেতু আমরা এগুলো করেছি, তো এগুলো করতে আমাদের মানে এখনও পর্যন্ত এগুলো আমাদের খুব টানে আর খুব মজা লাগে এগুলো করতে। ছোটোবেলায় আমরা চলে আসতাম পেড়ে একদম গাছ থেকে তুলেই খেতাম।
আর এইরকম নেচারের সাথে কিন্তু দেখবেন যে এইরকমভাবে অবশ্যই জানা জিনিস, যদি অচেনা জিনিস হয় সেটা না, কিংবা বড় বড় ফল থাকলে বা কিছু এমন কিছু যেটাতে কিছু মানে কিছু ভুলে যেতে পারে বা কিছু, সেরকম নয়। কিন্তু এগুলো এরকমভাবেই আমরা কিন্তু মুছে মুছে খাই। আর নিকও খাচ্ছে, নিকেরও কিন্তু বেশ মজা লেগেছে। প্রথমে একটু টকটক বলে একটু মুখটা কেমন করছে, কিন্তু যখন একটু টেস্ট পেয়ে গেছে তখন কিন্তু বারবার চাইছে আর খাচ্ছে। এই দেখুন এইভাবে থোকা থোকা হয়ে কিন্তু শেয়াকুলগুলো থাকে, দেখতে যেমন ছোট্ট ছোট্ট, খেতেও সেমনি কিন্তু টকটক মিষ্টি মিষ্টি। আর এগুলো আপনারা যারা জানেন নামটা কমেন্টে লিখে দেবেন, যারা জানেন না তারা কিন্তু কমেন্ট থেকে পড়ে নেবেন, আমি নামটা বলবো না। হয়তো অনেকেই ভাবছেন কাশফুল, কিন্তু এগুলো কাশফুল নয়। যারা জানেন তারা কমেন্টে লিখে দেবেন যে এটা কী গাছ, এগুলো কী হয়ে রয়েছে। আর যারা জানেন না তারা কমেন্ট থেকে পেয়ে যাবেন যে এগুলো কী গাছ। তো আমরা কয়েকটা পেটে নিচ্ছি, ঘর সাজাতে খুব সুন্দর লাগে দেখতে। যদিও এগুলো কাশফুলের মতনই দেখতে, কিন্তু এগুলো কাশফুল নয় কিন্তু। তো চলুন এগুলো পেরে নিয়ে আমরা একটু এরপরে বাড়ির দিকে এগোবো, আমরা বাড়ি ফিরবো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে আমাকে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন, যাতে এইরকম অফবিট জায়গা আপনাদের সাথে সাথে আরও অনেকেই জানতে পারে। এবং এরকম ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আরও নতুন নতুন, এটা যেহেতু আমি বললাম এটা সিরিজ, আরও নতুন নতুন জায়গা এক্সপ্লোর করব, আমরা দেখাবো আমাদের কাছে কত সুন্দর জায়গা রয়েছে এখানে। তো এখন আমরা বাড়ি ফিরবো। আর দুটো চারটে নিয়ে নিয়েছে, তবে এগুলো একটু সাবধানে নিতে হয়, নাহলে কিন্তু হাত কেটে যায়, এগুলোর খুব ধারালো হয়। তো এরপরে তাহলে চলুন এরপর টুকটুক করে ফিরি বাড়ি। তো আজকের ভিডিও এরকম এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং কেমন লাগলো ভিডিওটা কিন্তু জানাতে ভুলবেন না। তাহলে আজ তবে আসি, সকলে ভালো থাকবেন, টাটা।